আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশের ভেতর থেকে একটা কথা উঠে এসেছিল, একটা ঘর, যেটা আয়না ঘর বলে পরিচিত। এরকমটা ভাববেন না যে আয়না ঘর মানে চারিদিকে আয়না লাগানো একটা ঘর, মোটেই নয়। অভিযোগ উঠেছিল যে শেখ হাসিনার সময় নাকি এই ঘরে অনেককে এনে বন্দি করে রাখা হতো এবং যারা এখানে থাকতেন তাদের ওপর নাকি নানা রকম অত্যাচার চলতো, এবং অনেকের সেই আয়না ঘরে থাকার অভিজ্ঞতা তারা শেয়ার করেছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেগুলো ভাইরালও হয়েছিল। তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে এই আয়নাঘর আসলে কি, কোথায় অবস্থিত সেই আয়নাঘর, আর সেই আয়নাঘরে যারা বন্দী ছিল তাদের ওপর নাকি নানা রকম অত্যাচার করা হতো এবং সেই অত্যাচারের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। এমনকি মোহাম্মদ ইউনূস তিনি যখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যখন বাংলাদেশের দায়িত্ব নেন, তখন তার আমলে কিন্তু এই আয়নাঘরের কথা বেশি করে শোনা যায় এবং এমন এমন কথা বলা হয়েছিল যে সেখানে নাকি এমন ছোট ছোট ঘর ছিল, সেখানে আটকে রাখা হতো বন্দীদের। এমনকি এটাও বলা হয়েছিল যে এক একটা ঘরের সাইজ নাকি 1 ফুট থেকে 3 ফুটের মধ্যে। ভাবুন তো, এইরকম ঘরে কি কেউ থাকতে পারেন? সেই রকম বেশ কিছু ছবি এবার আমাদের কাছে এসেছে। মোহাম্মদ ইউনূস তিনি সেখানে গিয়েছেন। কেমন সেই ঘর, কি রয়েছে আসলে সেখানে, পুরো বিষয়টা ঠিক কি, আজকে আপনাদের সামনে পুরো বিষয়টা খোলসা করে বলবো। তবে তার আগে আপনাদেরকে বেশ কিছু ছবি দেখাবো, অর্থাৎ যাকে আয়নাঘর বলা হচ্ছে সেই জায়গাগুলো আসলে কেমন, সেই ছবি তো অবশ্যই দেখাবো এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো যে পুরো বিষয়টা আসলে কি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাংলাদেশি সাংবাদিক শহীদুল হাসান খোকন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে আয়নাঘর, আয়নাঘরের বিষয়টা আমরা জানতে পারি শেখ হাসিনা দেশ ছেড়ে আসার পর, বাংলাদেশ ছেড়ে আসার পর, তারপর এই আয়নাঘর বিষয়টা সামনে এসেছে। মোহাম্মদ ইউনূস তিনি নাকি সেই আয়নাঘরে গিয়েছেন, তিনি নাকি খতিয়ে রেখেছেন। এই পুরো বিষয়টা একটু আপনার কাছে জানতে চাইবো আসলে। ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিছু আজগবি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে কখনো দেখা যায়নি, ভাবা যায়নি, সেরকম কিছু ঘটনা এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। তো তারই একটি ঘটনা অবতারণা হলো গতকাল আয়নাঘর নামে দাবি করা একটি ঘর কালকে দেখানো হলো বাংলাদেশের মানুষকে, যেটি বাংলাদেশের এই সময়কার যে সরকার ব্যবস্থা চলছে তাদের যিনি প্রধান, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নেতৃত্বে এই আয়নাঘরটি কালকে প্রদর্শন করা হলো মিডিয়ার সামনে। তো এই আয়নাঘর প্রজেক্টটি তারা যারা দেখালেন, এটি মূলত একটি হাস্যরসের জন্ম দিয়েছে। কারণ তুমি জানো যে শেখ হাসিনা বাংলাদেশে থেকে যেদিন দেশ ছাড়েন 5 আগস্ট, তার আগে একটি ছাত্র আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছে। এই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের গল্প তৈরি করা হয়েছিল। তার মধ্যে এই আয়নাঘরটি ছিল অন্যতম, যেখান থেকে দাবি করা হয়েছিল যে শেখ হাসিনার সরকার আমলে বিভিন্ন সময় অনেক মানুষকে গুম করে, হাজার হাজার মানুষকে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল, যেটি এবং অনেককেই সেখানে রেখে মেরে ফেলে দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, কিছু লোককে হঠাৎ করে আমরা মিডিয়ার সামনে হাজির হতে দেখলাম। তারা কেউ সরকারের দ্বারা চাকরিচ্যুত সামরিক কর্মকর্তা, অনেক বেসামরিক মানুষ, তার মধ্যে কিছু জঙ্গিকেও আমরা দেখলাম যারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, বিশেষ করে এই মিলিটেন্সির সঙ্গে, তাদেরকেও আমরা দেখতে পেলাম। এবং তাদের বয়ানে একটি আয়নাঘরের গল্প উঠে এলো। আচ্ছা, যে গল্প থেকে আমরা জানলাম যে শেখ হাসিনা বা তার সরকার এমন একটি জায়গা তৈরি করেছিল যেটি খুবই ছোট আকারে, যেখানে ঘুটঘুটে অন্ধকার, যেখানে কোনো আলো বাতাস ঢোকে না, যেখানে কিছুই নাই, সেরকম একটি জায়গায় এই ধরনের রাজবন্দীদের তাদের দাবি মতো আটক করা হয়েছিল। দাদা একটু ছবিগুলো দেখাতে থাকি।
দেখিয়ে আপনার সঙ্গে আলোচনায় আসবো। শুরুতে দেখাবো এই যে সেল, আমি প্রোডাকশন টিমকে বলবো যে সেলের ছবিটা দেখাতে, যে বেশ কিছু সেলের কথা শোনা যাচ্ছিল, এই সেলেই নাকি আটকে রাখা হতো বন্দীদেরকে। দাদা, এই যে এই সেল যার ভিডিও এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, C-19, এটা আসলে কি? এখন সেই আমি এই দিকের প্রসঙ্গে যাচ্ছিলাম, আমাকে একটু যদি সময় দাও আমি বলি। তো আমরা যখন এই যারা আয়নাঘর থেকে যাদেরকে বের করা হলো, দাবি করা হচ্ছিল, তখন তাদের মধ্যে অনেকের বক্তব্য তখন মিডিয়ায় এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তার মধ্যে একজন সামরিক কর্মকর্তা ছিলেন যার বাবা গুলাম আজম, যে গুলাম আজম তোমার 1971 সালে জামাত ইসলামের সবচেয়ে বড় নেতা ছিলেন। হ্যাঁ, এবং তার নেতৃত্বেই বাংলাদেশে যে গণহত্যা, বেসামরিকভাবে যে গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে হয়েছিল। তার ছেলেকে শেখ হাসিনা সরকারের আমলে চাকরিচ্যুত করা হয়েছিল। এই ভদ্রলোকের নাম আজমি। তো উনি এই আয়নাঘরে ছিলেন, সেটা দাবি করে গণমাধ্যমে বললেন, একটা বীভৎস কল্পনা করলেন, বর্ণনা দিলেন যে আয়নাঘরে ওনারা ছিলেন সেখানে খুবই ছোট, একজন মানুষও সেখানে বসা যায় না, শোয়া তো দূরে। কিন্তু এই ঘরটা তো, যে ছবি এই মুহূর্তে সামনে এসেছে, এই ঘরটাকে তো দেখে মনে হচ্ছে না যে একজন মানুষও বসা যাবে না, শোয়া যাবে না। এটা তো যথেষ্ট বড় একটা ঘর মনে হচ্ছে। কালকে যেমন আমি সেদিকে যাচ্ছিলাম, যে সেই যেটা বিভৎস বর্ণনা, যে 50 মিটার দূরে বাথরুম, এখানে আমি বাথরুমের ছবিটাও দেখাই, বাথরুমের ছবিটাও দেখাই। হ্যাঁ, এখানে ফ্যান ছিল না, বা বড় বড় ফ্যান লাগিয়ে দেওয়া হতো বাইরে থেকে, যার আওয়াজে যেত না। কিন্তু আমরা তাদের যে বিভৎস বর্ণনা, তাদের যে দুর্বিষহ বর্ণনা, সেটা শুনে যে আয়নাঘর আমাদের কল্পনা হয়েছিল, এই যে বাথরুম, কালকের যে আয়নাঘর আমরা দেখলাম, সেই আয়নাঘরটি অনেক আধুনিক আয়নাঘর। একদম। আমরা তো বুঝতে পারছি এখানে শাওয়ারও রয়েছে, জলের কল রয়েছে, শাওয়ার ছিল, এখানে হাই কমোড ছিল, আমরা দেখলাম। ইভেন কালকে যে আয়নাঘরটা যখন শো করা হলো, তখন আমরা সেখানে দেখলাম সেখানে টাওয়েল আছে। একদম। আমি দাদা এইটা একটু দেখাবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। টাওয়েল ঝুলছে, দেখুন, আয়নাঘরে টাওয়েল ঝুলছে। দেখে বুঝতেই পাচ্ছেন যে মোহাম্মদ ইউনূস তিনি গেছেন। এই যে দেখুন, টাওয়েল ঝুলছে, অর্থাৎ এতদিন ধরে এই টাওয়েলটা দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই, মানে হয়তো 2-3 ঘন্টা বা তার কাছাকাছি সময়ে কেউ এটা ব্যবহার করেছে, মানে ভেজা টাওয়েল। হ্যাঁ, ভেজা টাওয়েল। তাহলে এই আয়নাঘরে কে ছিল? এখন যেটি আয়নাঘর মানে কি, তাদের বর্ণনার মধ্যে একটা বিভৎস জায়গা, সেখানে তো কেউ থাকার কথা না। এবং তুমি দেখো যে ইটগুলো দিয়ে করা হয়েছে, সেই ইটগুলো দেখো, এগুলো সদ্য তৈরি করা ইট। এবং সেখানে কিছু ঘরগুলোতে দেখানো হচ্ছে যেখানে উপদেষ্টারা দাঁড়িয়ে, আসিফ ইসলাম বা এই ইটগুলো দেখো, এগুলো কিন্তু নতুন ইট যেগুলো করা হয়েছে। এবং ওই দেখো হাই কমোড দেখা যাচ্ছে।